ইকোনমিক্সের একটা টপিক আলোচনা করব। টপিকটা হচ্ছে পাবলিক ডেট, ডেট, ডেট। ওকে, এখানে ডে টপ রিয়েল উচ্চারণটা এখানে হবে না, যেমন বাজেটের ক্ষেত্রে রিয়েল উচ্চারণ নাই, সরাসরি বাজেট। নলেজের ক্ষেত্রে নলেজ বা নলেজ, লাইক দ্যাট। এইভাবে অ্যাকাউন্টিং আমরা ডেট অর বলি, ডেট টপ এখানে ডেট টপ, এখানে রিয়েল উচ্চারণটা হবে। আমি বলবো এটা পাবলিক ডেট। ওকে, আচ্ছা, এটা আসলে কি? গভর্নমেন্ট অনেক সময় অর্থাভাবে করে না, গভর্নমেন্ট কর্মচারীদেরকে বেতন দিতে পারে না, নতুন নতুন ফান্ডিং করতে পারে না, নতুন কোনো ইনভেস্টমেন্ট করতে পারে না, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে পারে না। গভর্নমেন্ট অনেক ধরনের শর্টেজে পড়েছে। তখন গভর্নমেন্ট কি করে? দেশে কোনো জায়গা থেকে লোন বা বাইরের দেশ থেকেও সে লোন নেয়। এই যে সে লোন নিল, এটা একটা ডেট বাড়ি গভর্নমেন্ট নিচ্ছে, এই জন্য এটা হচ্ছে পাবলিক ডেট। সুতরাং এটা হচ্ছে গভর্নমেন্ট একটা বড়ই। গভর্নমেন্ট যখন টাকা ধার করে তখন সেটাকে সহজ অর্থে পাবলিক ডেট। এখন গভর্নমেন্ট নিজস্ব ব্যবস্থা রান করার জন্য ধার করতে পারে, অর্থ শর্টেজে ধার করতে পারে, কিন্তু মেইনলি সেই পাবলিক ডেটটা কেন নেয়? সে যখন বাজেটে কোনো ডেফিসিট দেখে, বাজেট একটা হচ্ছে উদ্বৃত্ত বাজেট, ব্যয় হচ্ছে আয় বেশি, একটা হচ্ছে ডেফিসিট বাজেট, আয় কম ব্যয় বেশি। তো ডেফিসিট বাজেটে গভর্নমেন্ট পড়ে গেলে বাজেটের বাইরে টাকা কোথেকে আসবে? তখন সে দেশের ভেতরে এবং বাইরে কোনো ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন থেকে চাইলে বা গভর্নমেন্ট থেকে চাইলে লোন নিতে পারে। যখনই সে লোনটা নিবে তখন সেটার নাম হয়ে যাবে পাবলিক ডেট। বুঝতে পারলেন? এটা শুধু কিছুই না, একটা লোন। তো পাবলিক ডেট যখন হয়, গভর্নমেন্ট নিঃসন্দেহে একটা লিভার্ড অবস্থায় আছে। লিভার্ড মানে হচ্ছে ঋণগ্রস্ত। আপনারা খেয়াল রাখবেন, আপনারা একজন বিপি স্টুডেন্ট, আপনাদেরকে এমন কিছু ভাষা ব্যবহার করতে হবে উঠতে বসতে চলতে ফিরতে অফিস আদালতে, যাতে মানুষ বুঝে যে আপনি একজন বিজনেস গ্র্যাজুয়েট। হিজ লিভার, দিস কোম্পানিজ লিভার মানে হচ্ছে এই কোম্পানিটা ঋণগ্রস্ত বা লোনগ্রস্ত। উচ্চারণটা হবে লিভার। ওকে, এই শব্দটা খেয়াল রাখবেন। তো একটা দেশ যখন লিভার্ড হয়ে পড়ে, ঋণগ্রস্ত হয়ে পড়ে, লোনগ্রস্ত হয়ে পড়ে, তখন সে থার্ড পার্টির কাছ থেকে দেশে বা বাইরে লোন নিচ্ছে। লোনটা এক সময় রিপে করতে হবে না, এবং রিপে করার সময় একটা ইন্টারেস্ট সহ ফেরত দিতে হবে না। লোনের তো কনভেনশন, লোনের একটা প্র্যাকটিস হচ্ছে সুদ সমেত সেটাকে ফেরত দিতে হবে। সুতরাং গভর্নমেন্ট যেটা নিচ্ছে তার চেয়ে অনেক বেশি টাকায় গভর্নমেন্টকে কিন্তু ফেরত দিতে হবে। গভর্নমেন্ট একবার লিভার হয়ে গেছে, আবার টাকা সুদের উপর দিচ্ছে, ফিউচারে তার যদি আয় না বাড়ে, ব্যয় বেড়ে যায়, আবার ডেফিসিট বাজেট হয়। উপরন্তু এই মরার উপর খারাপ ঘাট, ঋণের একটা বোঝা এসে চাপে, ইন্টারেস্ট সহ গভর্নমেন্ট মারা যাবে, তাই না? তো বেশ কিছু সমস্যা উদ্ভব হবে তখন। এই যে ইম্প্যাক্টটা করবে, ইম্প্যাক্টটা কেমন এটা আমি আলোচনা করব। এক নম্বর হচ্ছে ইম্প্যাক্ট অফ হাই পাবলিক ডেট অন ইকোনমিক গ্রোথ। ইকোনমিক গ্রোথের উপরেই পাবলিক ইম্প্যাক্টটা, এই পাবলিক ডেটের ইম্প্যাক্টটা কেমন করবে ইকোনমিক গ্রোথ। আচ্ছা, প্রথমে বলে রাখি, ইকোনমিক গ্রোথ এবং ডেভেলপমেন্টের মধ্যে একটা পার্থক্য আছে। ইকোনমিক গ্রোথ মানে হচ্ছে, ফর এক্সাম্পল, মালয়েশিয়ায় 1 একর জমি, বাংলাদেশে 1 একর জমি। মালয়েশিয়ায় 10 কুইন্টাল ধান উৎপাদিত হলো, বাংলাদেশে 10 কুইন্টাল ধান উৎপাদিত হলো। বাংলাদেশে স্থানীয় প্রযুক্তি, এই যে হাফটার, কোদাল, শাবল, লাঙল, গরু দিয়ে চাষ করা, আর মালয়েশিয়াতে পাওয়ার টিলার, পাওয়ার জোন দিয়ে চাষ করা। ওখানেও 10 কুইন্টাল, এখানেও 10 কুইন্টাল। আউটপুট কিন্তু সমান। যদি বলা হয় কোন দেশে গ্রোথ হয়েছে, উত্তর হচ্ছে বাংলাদেশে। কোন দেশে ডেভেলপমেন্ট হচ্ছে, উত্তর হচ্ছে মালয়েশিয়া। যখনই কোনো একটা গ্রোথের সাথে টেকনোলজি এসে অ্যাড হয়, তখন সেটার নাম আর গ্রোথ থাকে না, সেটার নাম হয়ে যায় ডেভেলপমেন্ট। সুতরাং ইকোনমিক গ্রোথ অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর ইকোনমিক ডেভেলপমেন্ট অর্থনৈতিক উন্নয়ন, এক কথা। ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ ইকুয়াল টু ইকোনমিক গ্রোথ প্লাস টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। বুঝতে পারলেন? ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ ইকুয়াল টু ইকোনমিক গ্রোথ প্লাস টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। মানুষ টেকনোলজিক্যালি কতটুকু অ্যাডভান্স করছে সেটাই সেখানে জন্য।
আমি কিন্তু এখানে লিখিনি যে ইকোনমিক ডেভেলপমেন্ট, আমি লিখেছি ইকোনমিক গ্রোথ। গ্রোথকে পাবলিক ডেট কীভাবে খামিয়ে দিচ্ছে বা সেটা ইম্প্যাক্ট থাকে। যেমন অনেক বেশি টাকা ফ্লো করে বাইরে থেকে, ক্রাউডিং আউট, কারণ ইন্টারেস্ট সহ টাকাটা এবার ফেরত দিতে হবে না প্রতিষ্ঠানকে। সুতরাং গভর্নমেন্ট যখন কোনো একটা জায়গায় লোন নিয়ে সেই টাকাটা পুনর্বিনিয়োগ করবে, বিনিয়োগে আশানুরূপ যদি রিটার্ন না আসে বা সে যদি লোনের টাকা প্রতি বছর শোধ করতে থাকে, তাহলে অনেক টাকা তার আবার বাইপাসে থার্ড পার্টির কাছে চলে যাবে না। এটা হচ্ছে এক অর্থে ক্রাউডিং আউট, তাই না? টাকা মানি ফ্লো করে চলে যাওয়া। এটা দেশের জন্য ভালো না খারাপ? খারাপ। মরার উপর খারাপ ঘা, একে তো দেশ মরা, লোন নিয়ে চলছে, আবার এসে খারাপ ঘা এসে যুক্ত হলো, তাই না? ইন্টারেস্ট সহ। তারপর হচ্ছে ফিউচার ফিসকাল বার্ডেন। এই যে লোন নিয়ে বসে আছে দেশ, ফিউচারে একটা অর্থনৈতিক বার্ডেন না এটা? যে সরকার থাকে সে 5 বছর যখন চলে যাবে, পরবর্তী সরকারকে দেশ চালাতে হবে। আবার আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের কাছে হাত পাততে হবে, বলবে আগের লোন তো তুমি ফেরত দাও নাই, এই লোনের ইন্টারেস্ট আরো বেশি হবে, বা তুমি আগের লোন ফেরত না দেওয়া পর্যন্ত আমরা তোমাকে নতুন করে কোনো ঋণ দিব না, তুমি লিবার্টি কার্ডটি লিবার্টি থাকো। আর যদি এরকম হয় গভর্নমেন্ট বলে না আমি লোনের টাকা ফেরত দেবো, জনগণের পিঠে চাবুক মেরে হলো লোনের টাকা আমাকে আদায় ফেরত দিতে হবে, তাহলে জনগণকে চাবুক মারতে হলে গভর্নমেন্ট তখন তার ট্যাক্সটাকে বাড়িয়ে দিবে। আগে একটা জায়গায় চাকরি করে 10% ট্যাক্স দিতেন, এখন সে বলছে না তোমার যদি 8,000 টাকা হয় তোমাকে ট্যাক্স দিতে হবে। ট্যাক্সের সিলিং সে কমিয়ে দিচ্ছে যাতে একদম নিম্ন মধ্যবিত্ত মানুষও ট্যাক্সের কবজা করে। আগে যেটা অনেক হাই ছিল, গভর্নমেন্ট তখন এই কাজগুলো করবে বাঁচার জন্য। যে খাতে ট্যাক্স ছিল না ওই খাতেও ট্যাক্স বসাবে রেভিনিউ কালেকশনের জন্য। যে খাতে গভর্নমেন্ট কোনো রেভিনিউ নিত না, কোনো আয় করতো না, সেখানেও সে আয় করার চেষ্টা করবে, কারণ তাকে বাঁচতে হবে। এই জন্য গভর্নমেন্টরা এই বার্ডেনগুলো জনগণের উপরে দিয়ে দিবে। যে জনগণ আগে 20,000 টাকা বেতন পেলে ট্যাক্স এলিজিবিলিটি পেত, এখন সে 10,000 টাকা বেতন পেলে গভর্নমেন্ট বলবে 10 টাকা ট্যাক্স। আগে হয়তো একটা প্রোডাক্ট শুল্কমুক্ত প্রবেশ হতো বাংলাদেশে বা যেত, এখন বলবে না একটা সাবসিডি তো, একটা ডিউটি, একটা ইম্পোর্ট ট্যাক্স দিতে হবে, এক্সপোর্ট ট্যাক্স দিতে হবে, আমরা এভাবে দিব না। গাড়ির উপর একটা ট্যাক্স ছিল, হ্যাঁ এখন ধনীগুলো কারো চেপে ধরো, কারণ আমি একটা মার্কেটের মধ্যে আছি, সুতরাং একটা গাড়ি কিনতে গেলে এত% ট্যাক্স দিতে হবে। বিদেশে এভাবে অনেক জায়গায় গভর্নমেন্ট অনেক ধরনের চাপ দেয়। বিদেশে কেউ যদি একটা গিফট কাউকে দেয়, অনেক ক্ষেত্রে একটা নির্দিষ্ট সিলিংয়ের বাইরে যদি ওটা হয় গিফট ট্যাক্স দিতে হবে। আপনি একটা গাড়ি কিনে কাউকে উপহার দিলেন, এই গিফটের উপর একটা ট্যাক্স দিতে হবে। কারণ আপনি এরকম করতে পারেন গভর্নমেন্টের টার্গেটের শিকার, কারণ আপনি হচ্ছে অসম এমপ্লয়ি, গভর্নমেন্ট আপনাকে ভালো করে টার্গেট করছে। এই জন্য যাদের ধরেন গাড়ি আছে বা বাড়ি আছে নিজস্ব, তাদেরকে গভর্নমেন্ট কী বলে একটা হুঁশিয়ারিতে রাখে যে তোমাকে ট্যাক্স দিতেই হবে। এখন ব্যাংকে কোনো এফডি বা কোনো একটা জায়গায় আপনি ইনভেস্ট করতে গেলে গভর্নমেন্ট করবে না তুমি ইনভেস্টমেন্ট করতে পারবা না, তোমাকে ইনভেস্টমেন্ট করতে গেলে 2 লক্ষ টাকার উপরে তোমাকে টিন সার্টিফিকেট দিতে হবে। টিন সার্টিফিকেট মানে তুমি একবার ট্যাক্স অফিসে ঘুরে আসো, তোমার ট্যাক্সটা তুমি পে করো, তারপর আমরা তোমাকে একটা সার্টিফিকেট দেবো, তারপর তুমি ফার্দার ইনভেস্টমেন্ট করতে পারবে। আমাদেরকে পয়সা দেওয়া ছাড়া কোনো ইনভেস্টমেন্ট করতে পারবে না। ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার TIN, ওকে? এবং যে গভর্নমেন্টের সিলিং বার কমানো, এভাবে সে ট্যাক্সে কী করে আওতা বার করে, যে বিষয়টাকে করেছিল না ওই বিষয়টাও গভর্নমেন্ট ফি বাড়ায় দেয় অনেক কিছু। সে আগে একটা ফর্ম বিক্রি করতো, গভর্নমেন্ট ফর্ম 200 টাকা, এখন সে বলতেছে না এই ফর্মটার দাম 300 টাকা। আগে একটা গভর্নমেন্ট ব্যাংকের চেকের পাতার দাম ছিল ফর এক্সাম্পল 200 টাকা, গভর্নমেন্ট এখন বলবে না ব্যাংকিং লেনদেন করবা 20 পাতার একটা চেক দেবা 300 টাকা। ওকে, তো গভর্নমেন্ট এরকম বিভিন্ন বিষয়ে একটা আরোপণ করবে যেটা জনগণের কাছ থেকে সে ফিউচারে
নিবে। অনেকে বলে না যে ডাক্তারের আয়ের উপর একটা ট্যাক্স বসে, যখন এই ট্যাক্সটা বসাবে ডাক্তার তখন কী করবে, রোগীর উপর সেটা চাপে দেবে। সে তখন আর 1,000 টাকা রোগী দেবে না, 1,500 টাকায় সে একটা লাভ রেখে রোগী দেবে। দেখা যাবে আর এক প্রেশার। যেমন গভর্নমেন্ট যদি বলে প্রাইভেট ইউনিভার্সিটিতে আমি চলতে পারতেছি না, শিক্ষা খাতে ট্যাক্সেশন আমাদের স্টুডেন্ট থেকে তুমি একটা কালেক্ট করো, ভ্যাট আমরা নিব ওই টাকাটা। তখন পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি কী করবে, টিউশন ফি বাড়াবে, কারণ ও তখন চলতে পারবে না, ও তখন বাড়ি ভাড়া আদার্স ইস্যু মেনটেন করে তার ইনফ্রাস্ট্রাকচার যত শক্ত গভর্নমেন্ট একটা নির্দিষ্ট 40% ট্যাক্স দিতে দেওয়ার পর তখন সেই স্কুলের উপরেই সে কিন্তু ফিটা দিতেছে স্বাভাবিক, তাই না? তো ফিউচার ফিসকাল বার্ডেন তৈরি, যে দেশে পাবলিক ডেট হাই ওই ডেটে ফিসকাল বার্ডেনও বেশি, ট্যাক্সের আওতার পরিধি বেশি। কথায় কথায় ট্যাক্সের সিলিং বাড়িয়ে দেওয়া, কমিয়ে দেওয়া, কথায় কথায় ট্যাক্সের আওতা বাড়িয়ে দেওয়া। রিডিউস পলিসি ফ্লেক্সিবিলিটি, অনেক ধরনের পলিসি গভর্নমেন্ট নেয় কিন্তু সেটা আলটিমেটলি সে বাস্তবায়ন করতে পারবে না, তার পলিসিগুলো ছেড়ে দিতে সে বাধ্য হবে, পলিসি ফ্লেক্সিবিলিটি সে রাখতে পারবে। সে হয়তো চাইছিল বয়স্ক ভাতা একটা চালু করতে, পারবে না, বিধবা ভাতা পারবে না, তারপর সে হয়তো একটা ভাতা দিতে চাইছে, পারবে না, তখন সে ইচ্ছতা সাধন করবে, মানে কমাবে তার ট্যাক্স, বাড়াতে পারবে। সুতরাং এরপরটা গরিব দেশে গভর্নমেন্ট যদি ভালো চলতো, মানুষ বেকার ভাতাও পেত, দেশ চলে না, দেশ টিকে দিতে পারতেছে না, সুতরাং বেকার ভাতাও মানুষ আশাই করবে না। যে টাকা বয়স্ক ভাতা পাবে ওই টাকা দিয়ে একটা বৃদ্ধ মহিলার পায়ের খরচ হবে, সিনিয়র সিটিজেন হলে সে একটা ভালো ট্রিটমেন্ট পেত ফ্রিতে, পাবে না। কেন? কারণ হচ্ছে গভর্নমেন্ট চলতে পারছে না। গভর্নমেন্ট যদি ধরাটা তার যদি যথেষ্ট ক্যাশ থাকতো, ইনভেস্টমেন্ট করতো, আয় করতে পারতো, বৈদেশিক ঋণ সাহায্য নির্ভরতা কম থাকতো, তাহলে সে পলিসি ফ্লেক্সিবিলিটিতে মনোযোগ দিতে পারত, যাতে দেশের মানুষজন আছে চলতে পারে। আদারওয়াইজ সেটার কোনো বেনিফিট হবে না। ঋণগ্রস্ত লিবার্ড কান্ট্রি থেকে এত কিছু আশা করাও পাবলিকের জন্য শোভনীয় না, তাই না? তারপর দেখেন, তারপর ওষুধ হচ্ছে পোটেনশিয়াল রিস্ক অফ এক্সেসিভ গভর্নমেন্ট বরোইং। এটা হচ্ছে একটা আলাদা পয়েন্ট, এটা হচ্ছে একটা আলাদা, এই পয়েন্টের আন্ডারে তিনটা, এই পয়েন্টের আন্ডারে তিনটা। পোটেনশিয়াল রিস্ক অফ এক্সেসিভ গভর্নমেন্ট বরোইং, অনেক বেশি গভর্নমেন্ট যদি টাকা ধার নিয়ে নেয়, এক্সেসিভ অনেক বেশি গভর্নমেন্ট বরোইং যদি হয়, তাহলে পোটেনশিয়াল রিস্ক কি, সম্ভাবনাময় রিস্কগুলো কি কি? রিস্ক এবং আনসার্টেনিটি, এই দুটো শব্দের মধ্যে কিন্তু পার্থক্য আছে, দুটো শব্দ একটা। ইকোনমিক্সে অনেক কিছু ফিনান্সের সাথে কানেক্টেড, এগুলো বলা হয় অ্যাপ্লাইড ইকোনমিক্স বা ফলিত অর্থনীতি ইজ ইকুয়াল টু ফাইন্যান্স। অ্যাপ্লাইড ইকোনমিক্সের একটা সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে ফাইন্যান্স। রিস্ক ওখান থেকে ক্রিয়েট করা, রিস্ক এবং আনসার্টেনিটির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য ইকোনমিক্স এবং ফিনান্সের। আচ্ছা, ধরেন আমি এই ডাস্টারটা হাত থেকে ফেলে দিলাম, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এটা মুছতে যে হাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা তো আছে, কিন্তু ভেঙে গেলে কি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে? এটা হাত থেকে পড়লে কোনো লসের সম্ভাবনা আছে? হাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু পড়ে গেলে কোনো লসের সম্ভাবনা, ফিনান্সিয়াল লস তুলি না, আছে কোনো লসের সম্ভাবনা নাই। এটা হচ্ছে সিম্পল আনসার্টেনিটি। কিন্তু এটা ব্যবহার করতে যে হঠাৎ হাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, মোবাইলটা পড়লে লস হওয়ার সম্ভাবনা, এটা আমি টেস্ট করবো, আমি ডাস্টারটা টেস্ট করতে পারতাম, শিওর লস আমি টেস্ট করতে পারবো, তাই না? কারণ হচ্ছে এটা হচ্ছে রিস্ক।
রিস্ক হচ্ছে এমন কিছু ঘটতেও পারে, না পারে, বাট যদি ঘটে টাকা খরচ লস হবে। আর আনসার্টেনিটি এমন কিছু ঘটতেও পারে, না পারে, যদি ঘটে লস নাই। ক্লিয়ার কনসেপ্ট? বুঝতে পারলেন? আচ্ছা, কাজে লাগবে আপনাদের লাইফটা ফিনান্স এবং ইকোনমিক্সে। পড়ালেখা অনেক মজার জিনিস, পড়লে অনেক কিছু জানতে পারবে। পোটেনশিয়াল রিস্ক অফ এক্সেসিভ গভর্নমেন্ট, অনেক গভর্নমেন্ট, অনেক টাকা লোন গভর্নমেন্টের। আচ্ছা, ডেট সাস্টেনেবিলিটি। সাস্টেনেবিলিটি কি? টেকসইতা। টেকসইতা মানে কোনো কিছু যদি টেকসই হয় সেটা হচ্ছে সাস্টেনেবল। সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে টেকসই উন্নয়ন। এখন যদি এরকম হয় যে ডেট সাস্টেনেবিলিটি গভর্নমেন্টের নাই, তখন কি হবে? কান্ট্রি ফার্দার ডেটও পাবে না, লোনও পাবে না, সে ধসে যাবে। এক্সেসিভ গভর্নমেন্ট করে কখনোই ভালো না, তাহলে তার ডেট সাস্টেনেবিলিটি একদম কমে যাবে। সে 10 টাকা রিপে করতে পারবে 10 বছরে, 1 কোটি টাকা সে 10 বছরে রিপে করতে পারবে না। রেডিক্যালি একটা দেশ এরকম উন্নয়ন হয়ে যায় না যে সেটা এত টাকা রিপে করতে পারবে। সুতরাং এটা একটা ডেট সাস্টেনেবিলিটিকে মারাত্মকভাবে ডেট সে পে করতে পারবে না। ইনফ্লেশনারি প্রেশার তৈরি হবে। সে কি করবে? বাঁচার জন্য, দেশ চালানোর জন্য অনেক টাকা সে ছাপাবে তার টাকশায়। সে বললো আমি তো গভর্নমেন্ট, আমি টাকা ছাপাতে পারি, প্রাইভেট কোনো ব্যাংক টাকা ছাপাতে পারে না। আমি বাংলাদেশ ব্যাংকে বলে দিচ্ছি এত টাকা ছাপানো, আমি এটা দিয়ে দেশ চালাবো, দেশের যারা টাকা পায় তাদেরকে পে করবো, কারেন্সি কনভার্ট করে বিদেশে দিব। এত কিছু যদি আপনি দেশের টাকা ছাপিয়ে যদি দেশে এই টাকা আবার পুশ করেন, তখন কী হবে? প্রোডাক্টের প্রাইস বেড়ে যাবে, ইনফ্লেশন দেখা যাবে। অনেক টাকা গভর্নমেন্ট যখন মার্কেটে ছেড়ে দিবে, দোকানদার বলবে 5 টাকা পান, আমি 5 টাকা বিক্রি করবো। সব টাকা আছে, একটা পান 10 টাকা, একটা পাল্টি 70 টাকা, 25 টাকার বাস আর 25 টাকা থাকবে না, 40 টাকা। কারণ ইকোনমিক্স একটা নিয়ম হচ্ছে, জনতার হাতে যদি খুব বেশি টাকা থাকে তখন বিক্রেতা খুব অ্যালার্ট থাকে, তখন সে তার জিনিসের দাম বাড়িয়ে দেয়। যে কুরবানি গরু, কিছু কিছু মানুষ জানে যে গরুর বংশমর্যাদা, আর মাঝে মাঝে কোড 3, 4, 6, 2 এরকম কিছু বললে মানুষ এটা একটা কিছু, তারপর বলবেন আমেরিকান ব্রাহ্মা, এটা সেটা কত কিছু বলবেন। দেখবেন যে কিছু মানুষ ওটা কিনতে প্রতিযোগিতা বিক্রি হবে। একটা ছাগলও 15 লাখ টাকা দিয়ে মানুষ কিনবে। বিক্রেতা অ্যালার্ট, কারণ সে গুলশান বরানির বাসিন্দা, সে জানে কেউ না কেউ গুলশান বরানির কোনো না কোনো ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে ঠিকই এটা কিনতে চাইবে। যদি একদম গরিব হতো, দেশটা ওই সাহস করতে হবে। কেন মার্সিডিজ বা ফেরারি বা BMW বিক্রি করতে হলে আপনি ঢাকার গুলশান বরানিকে টার্গেট করেন? কেন আপনি এটা ইভেন ঢাকায় ফকিরগুলো আপনি বেসতে নিয়ে যান না? কারণ আপনি পাবেন না। বিক্রেতারা খুব কালার্ট আছে, আপনাকে রাঙামাটিতে নিয়ে যান, খাগড়াছড়ি দুর্গম বনে নিয়ে যান, এই BMW কার কিনবে, সে জানে জায়গা মতো কোথায় বসতে হবে, কোথায় এটা হাব হলে আপনি সবচেয়ে বেশি টাকা উঠাতে হবে। এইভাবে একটা ফার্মার, খামারি তো এক ধরনের কৃষক, তাই না? এটা একটা কৃষির অন্তর্ভুক্ত কাজ। গবাদি পশু একটা কৃষক, সে 15 লাখ টাকা চাচ্ছে, একটা গরুর দাম 1 কোটি টাকা চাচ্ছে, আমি সেটা মনে করছে না এটা মার্কেটে বিকবে, বিকজ হি ইজ অ্যাওয়ার অফ দ্যাট। কেউ না কেউ এটা কিনতে প্রস্তুত। তো এটা হয়েছে কেন? সে বুঝতে পারছে যে মানুষের হাতে টাকা আছে, ইনফ্লেশনের প্রেশারে আপনার জিনিসপত্রের দাম বেড়ে যায়। এক সময় 1 টাকায় 10টা মার্বেল পাওয়া, এখন আপনি হয়তো 1 টাকা একটা পাবেন, 2টা পাবেন। মার্বেল অনেকে খেলো না, আমরা ছোটোবেলায় মার্বেল খেলতাম, মজা লাগতো। হ্যাঁ, মার্বেল এখানে গুটি লাগিয়ে রাখবেন, ছুলে মজা লাগতো, অনেক মার্বেল ছিল না। এখনো মনে আছে আমার মতো রেখে দিচ্ছিলেন ছোটোবেলার স্মৃতি, ঘুরে পাওয়া যাবে। আচ্ছা, যাই হোক, ইনফ্লেশনের প্রেশার। 3 নম্বর হচ্ছে এক্সটার্নাল ভালনারেবিলিটি। বাইরের কিছু কেস থাকবে, এক্সটার্নাল ভালনারেবিলিটিতে আমরা পড়বো। দেশকে না হয় আপনি কিছু বুঝ দিলেন, টাকা ছাপা
দেশ কন্ট্রোল করতে চায় না, কিন্তু বৈদেশিক বিনিয়োগ, বৈদেশিক সম্পর্ক, আন্তর্জাতিক বাণিজ্য অনেক কাঠামো ভেঙে যাবে না? অনেক দেশে আপনি আমদানি করে বসে আছেন কিন্তু পে করতে পারেন না, বকেয়া অন ক্রেডিটে ছিল, একটা ইন্টারন্যাশনাল রিলেশন ভেঙে যাবে না? এগুলো হচ্ছে এক্সটার্নাল ভালনারেবল, দেশের বাইরের বিষয়টা হচ্ছে, আর ভালনারেবল মানে হচ্ছে অরক্ষিত, সুরক্ষিত নয়। সুতরাং একটা এক্সটার্নাল ভালনারেবল কন্ডিশন তৈরি হবে দেশের সাথে অন্য দেশের সাথে অন্য অর্থনীতি, আলটিমেটলি গভর্নমেন্ট সাপ্লাই করতে পারবে। পাবলিক ডেট যত কম হয় তত ভালো, গভর্নমেন্ট যত কম লিভার্ড হবে তত ভালো, একটা মানুষ যত কম লিভার্ড হবে তত ভালো। মানুষ লিভার না হলে ঋণগ্রস্ত হলে একটা দুশ্চিন্তা কাজ করে, তাই না? তো দেশের ক্ষেত্রেও তাই। তো আপনাদের প্রশ্ন হতে পারে এরকম যে পাবলিক ডেট কি এবং সেটা ইম্প্যাক্ট এবং পোটেনশিয়াল রিস্ক অফ এক্সেসিভ গভর্নমেন্ট রোলটা আলোচনা করা। যখন আপনারা পয়েন্ট লিখবেন, এক লাইন লিখবেন, একটা লাইনে লিখে দেবেন, 5-7 লাইন লেখা দরকার নেই, তাহলে 2টা লাইন লিখবেন সর্বোচ্চ। এখানে 6 লাইন লিখবেন, এখানে 6 লাইন লিখবেন, ওকে? 12 লাইন লিখবেন। সুন্দর করে এক লাইনে লিখে দেবেন মূল বিষয়টা কি, এত কথা বলার দরকার নেই। অনেকে লিখে ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আমি এটা দেখতে চাই না। আপনি একটা লাইন এটাকে ঘুরিয়ে পেঁচিয়েই লিখেন, কিন্তু ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ইজ ভেরি এসেনশিয়াল এগুলো লিখবেন না। এটা যে ইম্পর্ট্যান্ট এসেনশিয়াল সবাই জানে, বুঝছেন?